স্বাধীনতার ৫.৫ দশকেও বৈষম্য, বেকারত্ব, জিনিসপত্রের চড়া দাম আর নানামুখী অব্যবস্থাপনা সঙ্গী বাংলাদেশের। পরিসংখ্যানের বিচারে উন্নয়নের গল্প নানাভাবে লেখা হলেও সুষম বন্টন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিচারে এখনও প্রশ্নবিদ্ধ বহু অর্জন। বিশ্লেষকরা মনে করেন এই সময় সবচেয়ে বড় দুর্বলতা ছিল উপযোগী উন্নয়ন কৌশল গ্রহণ না করা। এছাড়া স্বজনপ্রীতি, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারও ভুগিয়েছে বাংলাদেশকে। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিরাজ সুমন। ৫.৫ দশক পেরিয়ে স্বাধীন বাংলাদেশ পা রাখল ৫৬ বছরে। পূবাকাশের এই রক্তিম সূর্য যেন স্বাগত জানাচ্ছে সেই ভোরকে, যেখানে প্রতিনিয়তই লেখা হয় ১৮ কোটি মানুষের সম্ভাবনার গল্প। আর এসব গল্পে ভর করেই একসময় দারিদ্র্য, ক্ষুধা ও সংকটে জর্জরিত বাংলাদেশ স্বপ্ন দেখছে এক নতুন উচ্চতায় এগিয়ে যাওয়ার। তবে এসব গল্প ছুঁতে পারেনি ৫৬ বছর বয়সী কৃষক নাসির উদ্দিন বিশ্বাসকে। কেননা একটা সময় জমির আয় দিয়ে স্বাচ্ছন্দ্যে দিন কাটলেও এখন রীতিমতো হাঁপিয়ে উঠছেন ৫ সদস্যের পরিবার চালাতে। জানান, অতিরিক্ত খরচের সাথে পাল্লা দেয়া যাচ্ছে না নিজের আয় দিয়ে। আমার বাপ দাদা দিন খাইয়ের হিসেবে এত অভাবে ছিল, তবে জিনিসের দাম এত, সার বিষের দাম এত ছিল না। আমরা শুনছি ৭৫ আগে বেলাটা আহাল গেছে, আহালের সময় এত কষ্ট করে চলে না মানুষ। এখন যেবার আমরা চলে নিয়েছি কষ্ট। ধামরাইয়ের এই ইটভাটায় তপ্ত দুপুরে হাড়ভাঙা পরিশ্রম করতে হয় অনন্ত রাজবংশীকে। বয়স ৫৫ পেরোলেও এখনো সংসারের ঘানি টানতে বইতে হয় এমন ভারী বোঝা। কাজ করে একখানে পরিবার থাকে, আবার আর একখানে বোঝেন নাই, তাই দিয়ে টুকটাক মোটামুটি চলি, আল্লাহ চালায়। এই টাকা দিয়ে ৫০০ টাকা দিয়ে আল্লাহ মোটামুটি চালায়। ৫.৫ দশকে বাংলাদেশের উন্নয়নের গল্প লেখা হয়েছে নানাভাবে, কিন্তু তার আড়ালে অর্থনীতিতে যে ক্ষত তৈরি হয়েছে তা সারানো কঠিন নতুন বাস্তবতায়। যেমন টানা ৪ বছর ধরে মানুষের আয়ের চেয়ে বেশি খেয়ে নিচ্ছে চড়া মূল্যস্ফীতি, এখনও যা ৯-এর উপরে। এক বছরে ৯ বিলিয়ন বেড়ে বিদেশি ঋণ এখন $১১৩ বিলিয়ন, আর বৈষম্যের সূচকও সর্বোচ্চ সীমায়। এছাড়া রেকর্ড শিক্ষিত বেকার, ভঙ্গুর আর্থিক খাত, পাচার লুটপাটের বহুমাত্রিক উদাহরণ পেছন থেকে টেনে ধরছে উন্নয়নের গতিকে। ফলে নতুন সরকার ক্ষমতায় এলেও খুব একটা ভরসা পাচ্ছেন না বিশ্লেষকরা। এখন আমাদেরকে হোলিস্টিক একটা আলোচনার মধ্যে আসা দরকার। ইনক্লুসিভ গ্রোথ, অর্থনৈতিক সুশাসনটা জোরালো করা। ৬০ দশকের সময়ের মধ্যে আজকে আমরা সবচেয়ে বেশি বৈষম্যপূর্ণ একটা সমাজে বসবাস করছি। সাধারণ জনগোষ্ঠী, তাদের জীবনযাত্রার মান কিন্তু ক্রমাগতভাবে নিচের দিকে নামছে, তাই না? তাহলে এই যে আমাদের যে বাস্তবতার সঙ্গে স্বপ্নের এই যে একটা বিরাট অমিল। দীর্ঘদিন ধরে নেই কাঙ্ক্ষিত বিনিয়োগ, ফলে থমকে আছে প্রবৃদ্ধির গতি। রপ্তানি প্রবাসী ও ঝুঁকিতে নতুন বৈশ্বিক বাস্তবতায়। কিন্তু তারপরও দেশে এক বছরে কোটিপতি বেড়েছে ১২,০০০, যা বন্টন ও অব্যবস্থাপনার এক চরম দৃষ্টান্ত বলছেন এই অর্থনীতিবিদ। গ্রোথের একটা নেগেটিভ ফিরে আসা উচিত। এটা কিন্তু ১৭ বছরের কর্তৃত্ববাদী শাসনের সময় এটা অনুপস্থিত ছিল। মনিটরিং, ওভারসাইট, প্রক্রিয়াগত যে দেখার বিষয়গুলো, এগুলো অত্যন্ত জোরদার না হলে ওই যে আবারও একই অবস্থার মধ্যে পড়ে যেতে পারে। এখানে নজর দেওয়া দরকার। এমন বাস্তবতায় নতুন সরকারকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে মনোযোগী হওয়ার পরামর্শ তাদের। স্বাধীনতার ৫৬ বছর বয়সে এসে যখন নতুন করে দিন বদলের স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষজন, তখন চড়া মূল্যস্ফীতি, বৈষম্য আর বেকারত্বের জাতাকলে পিষ্ট এসব মানুষজন, যেখানে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন তো দূরে থাক, কোনোভাবে দিনাতিপাত করাই কঠিন হয়ে যাচ্ছে তাদের জন্য। বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতার প্রকৃত সুখ সবার মাঝে ছড়িয়ে দিতে নতুন করে কর্মপরিকল্পনা সাজাতে হবে নতুন সরকারকে। রাকিব আল জাবেদ, ৭১, ধামরাই, ঢাকা। মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি খাত নিয়ে বড় বিপদে বাংলাদেশ। এরই মধ্যে বাড়তি দামে আমদানি করতে হয়েছে বেশ কিছু পণ্য, যা চাপ বাড়িয়েছে আর্থিক ব্যবস্থাপনায়। অন্যদিকে আন্তর্জাতিক সংস্থাগুলোর দাম বৃদ্ধির আভাস সত্যি হলে তা আরও চিন্তায় ফেলবে বাংলাদেশকে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান আর্থিক সক্ষমতার বিচারে অতিরিক্ত খরচের সামর্থ্য নেই বাংলাদেশের। তাই ব্যবহার কমানোর পাশাপাশি প্রয়োজনে সমন্বয়েরও পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন মইনুল হাসান। ইরানে মার্কিন ইসরায়েল হামলার মাস পেরোয়নি এখনো, তাতেই মন্দার আশঙ্কায় বৈশ্বিক অর্থনীতি। কেননা প্রতিদিনই ব্যাহত হচ্ছে অন্তত ১ কোটি ব্যারেল তেল সরবরাহ, যা দাম বৃদ্ধির পাশাপাশি সংকট তৈরি করছে বিভিন্ন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে। এরই মধ্যে সেই প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে বাংলাদেশেও।
বিভিন্ন তথ্য বলছে গেল 1 মাসে যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে 50% পর্যন্ত। এলএনজির দামও উঠেছে দ্বিগুণের উপরে। এরই মধ্যে যাকে স্মরণকালের সবচেয়ে বড় সংকট আখ্যা দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। শুধু তাই নয়, 2.5 গুণ বাড়তি দামে কয়েক কার্গো এলএনজি কিনেছে বাংলাদেশ। অতিরিক্ত অর্থ গুনতে হয়েছে তেল আমদানিতেও। এমন অবস্থায় বিশ্লেষকরা মনে করছেন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বড় বিপদ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। বিশ্ব অর্থনীতি যদি একটা মন্দার কবলে পড়ে, আমার সবচেয়ে বড় সমস্যাটা হয়ে যাবে আমার এক্সপোর্টের ডিমান্ড পড়ে যাবে, এবং এক্সপোর্ট পড়ে গেলে আমার এক্সপোর্ট আর্নিং, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে শক্তিশালী করা, আর ম্যানুফ্যাকচারিং আউটপুট এবং তার সাথে এমপ্লয়মেন্ট, এই প্রতিটা জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং এমন একটা সময় যখন বাংলাদেশ ম্যাক্রো ইকোনমির চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। যেই চুক্তিগুলো আমাদের আছে ইতিমধ্যে, সেই চুক্তিগুলো কিভাবে কার্যকর করা যেতে পারে, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে আমাদের যে ফিনিশ প্রোডাক্ট আসার কথা, তাদের সাথে আলোচনা চালিয়ে যাওয়া এবং তারা কতটুকু সরবরাহ করতে পারবে সেটা দেখা। আর মূল্যর তো আন্তর্জাতিক বাজারে যে মূল্য এখনকার পরিস্থিতি যদি থাকে, তাহলে আমার ধারণা এটা আর বৃদ্ধি পাবে না। $150 হয়তো যাবে না, $200 যাবে না, এটা $100-110 থাকবে। বর্তমানে তেল, গ্যাস, কয়লা সহ বিভিন্ন জ্বালানি আমদানিতে বছরে বাংলাদেশের ব্যয় প্রায় $15 বিলিয়ন। কিন্তু যুদ্ধের কারণে বাড়তি দাম অব্যাহত থাকলে সেই ব্যয় উঠতে পারে 20 থেকে 22 বিলিয়নে, যা জোগাড়ের সামর্থ্য নেই সরকারের। কেননা 8 মাস ধরে কমছে রপ্তানি আয়। অন্যদিকে মধ্যপ্রাচ্য সংকটের কারণে হুমকির মুখে রেমিটেন্স প্রবাহ। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হলে গরমের এই সময়ে কঠিন হবে বিদ্যুৎ জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ। তবে বিশ্লেষকদের পরামর্শ, দীর্ঘমেয়াদে ভর্তুকি না দিয়ে বরং কম বেশি দাম সমন্বয় করতে হবে সরকারকে। যদি আমাদের উচ্চ মূল্যে গ্যাস কিনতে হয়, উচ্চ মূল্যে তেল কিনতে হয়, যদি এটা দীর্ঘায়িত হয়, তাহলে সরকারের পক্ষে এত ভর্তুকি দিয়ে দেশ চালানো সম্ভব হবে না। সেই ক্ষেত্রে ব্যবহার কমিয়ে আনা, তারপরে রেশনিং করা, মানুষকে সহযোগিতা করা, এগুলোর সাথে সাথে মূল্য বৃদ্ধিও করতে হবে বলে আমি মনে করি। প্রাইসের সাথে সাথে সাপ্লাই ডিসরাপশন হয়, তাহলে সাপ্লাই ডিসরাপশন হলে আমার বিদ্যুৎ উৎপাদন, আমার আপনার এগ্রিকালচারে ইরিগেশন, যানবাহন চলাচল, সেটার মাধ্যমে লেবার এবং ফ্রেট মুভমেন্ট, এবং তার সাথে সাথে ফার্টিলাইজার, এই পুরো জায়গাটায় একটা ডিসরাপশন আসবে, যেটা কিন্তু খাদ্য নিরাপত্তা, ইন্ডাস্ট্রিয়াল আউটপুট এবং সেটার সাস্টেনেবিলিটি সব কিছুকে এফেক্ট করবে। এতদিন পেট্রোল ও অকটেন খুব বেশি আমদানি করতে না হলেও অপরিশোধিত তেল কমায় ঘাটতি তৈরি হয়েছে সেখানেও। ফলে পাম্পগুলোতে বাড়ছে যানবাহনের অপেক্ষা। মইনুল হাসান, ৭১, ঢাকা। দর্শক, আজকের দিনে জ্বালানি পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মইনুল, আজকের দিনে জ্বালানি পরিস্থিতি কেমন দেখছেন? আমরা দেখতে পাচ্ছি এখন আপনার পিছনে যানবাহনের দীর্ঘ সারি। পরিস্থিতি কি, যে দর্শকদের জানান। ফারুক, আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে গত যে যুদ্ধের পর থেকে যে জ্বালানির সরবরাহ সংকট তৈরি হয়েছে বাংলাদেশে, তার কিন্তু একটা বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন ধরেই। এবং আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু ডিপো থেকে পাম্প মালিকরা চাহিদা মতো তেল সরবরাহ করতে পারেননি বিধায় কিন্তু সকাল থেকে আমি বেশ 5 থেকে 7টি তেল পাম্পে ঘুরেছি, সেগুলো বন্ধ, এবং যে 2-1টি জায়গায় পাওয়া যাচ্ছে শুধুমাত্র ডিজেল। এবং এখন যেখানে দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে বিজয় সরণির যে এলেনবাড়ি ফিলিং স্টেশনটা, সেখানে। এবং এখান থেকে এই পাম্পের যেখানে তেল দেয় সেখান থেকে পিছনে যদি আপনি একটু তাকান, সেই মহাখালী রেলগেট পর্যন্ত কিন্তু দীর্ঘ সারি, প্রায় 2 কিলোমিটার দীর্ঘ যানবাহন এবং মোটর সাইকেলের সারি। সকাল 6টা থেকে 8টা পর্যন্ত কিন্তু এই পাম্পে তেল দেওয়া বন্ধ ছিল। পরবর্তীতে 8টা থেকে 12টা পর্যন্ত টেকনিক্যাল যে সমস্যা ছিল, সেই যান্ত্রিক ত্রুটি শেষ করে 12টা থেকে আবার তেল দেওয়া শুরু হয়েছে এই পাম্পে। এবং এই পাম্পের যে মালিক, তার সাথে আমি কথা বলেছি, সেখানে এখন পর্যন্ত অকটেনের মজুত রয়েছে 25,000 লিটার। অর্থাৎ তিনি ধারণা করছেন যে আজকে এই চাহিদা মতো তেল সরবরাহ করতে পারবেন। তবে এখানে যারা এসেছেন তেল নিতে, তারা কিন্তু দীর্ঘ ভোগান্তি অপেক্ষা করে, অর্থাৎ প্রায় 4 ঘন্টা পর্যন্ত কিন্তু একজনকে অপেক্ষা করতে হচ্ছে। এবং পেছনে যারা রয়েছেন তারা কবে নাগাদ তেল পাবেন বা পাবেন কিনা সেটাও একটা শঙ্কার বিষয়। বিশেষ করে ঢাকা শহরে বেশিরভাগ পাম্প বন্ধ থাকায় কিন্তু এই পাম্পটি খোলা রয়েছে, সেক্ষেত্রে এই চাপটি আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয়, যেসব পাম্প মালিকদের সাথে কথা বলেছি আমি, তারা বলেছেন যে আগামীকাল শুক্র এবং শনিবার পাম্পগুলো খোলা থাকবে, কিন্তু সরকার অঘোষিত যে রেশনিং
সেই রেশনিং পদ্ধতি বজায় রেখেছে, অর্থাৎ পাম্পগুলো কিন্তু তাদের চাহিদা মতো তেল ডিপো থেকে পাচ্ছে না। ফারুক। মঈন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা রাজধানীর জ্বালানি পরিস্থিতি জানছিলাম। এই মুহূর্তে আমরা রাজধানীর বাইরে জ্বালানি পরিস্থিতি জানতে চাই। আমরা যেতে চাই সিলেটে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মুহিত দিদার। আমরা যাচ্ছি তার কাছে। মুহিত, আমরা রাজধানীতে যেমন জ্বালানি সংকট দেখছি, আপনি রাজধানীর বাইরে সিলেটের জ্বালানি পরিস্থিতি কেমন রয়েছে সেটা আমাদের দর্শকদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। সারা দেশে যে তেল জ্বালানি যে সংকট, সিলেটের চিত্রটা আসলে অনেকটা আলাদা। আমরা আজকে বৃহস্পতিবার শহরের যে পেট্রোল পাম্পগুলো আমরা দেখেছি, সেগুলো ঘুরে দেখেছি। সারা দেশে নিয়ে কিছুটা সংকট হলেও সিলেটে তার চিত্র আলাদা, এবং এখানে মোটরসাইকেল বা গাড়িগুলোতে তেল অকটেন দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে পরিমাণ মতো, কাউকে 300 টাকা 400 টাকা এভাবে, এবং গাড়ি যেগুলো আছে তা এগুলোকে 500 টাকা করে তেল দেওয়া হচ্ছে। আমরা একটু কথা বলবো জ্বালানি যে পেট্রোল পাম্প সিলেট বিভাগের যিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার রিয়াসাদ আদনান আজিম, তার সাথে আমরা জানতে চাইবো যে সিলেট বিভাগের তেলের কি অবস্থা, যদি একটু বলেন যে জ্বালানি তেলের কি অবস্থা। সিলেট বিভাগের অবস্থা বাংলাদেশের অবস্থা খুব বাইরে না, বাংলাদেশের মতোই, বাট আমাদের এইখানে প্রশাসন, আমাদের তেল বিপণন কোম্পানিগুলো এবং আমাদের মালিকপক্ষ যৌথভাবে কাজ করছি যাতে সাধারণ মানুষ কেউ তেল না নিয়ে ঘরে যেতে হয়। এইখানে আমরা এখন পর্যন্ত সিলেটের আপনার গত 2 দিনের পরিস্থিতি হলো তেল না নিয়ে কাউকে ফিরতে হচ্ছে না, তেল পাচ্ছে। বাট যে জিনিসটা হচ্ছে যে হঠাৎ করে যখন গুজব ছড়ায় তখন মানুষজনের ভিড় বেড়ে যায়, তখন আমরা একটা রেশনিং পদ্ধতিতে যেতে বাধ্য হই যাতে আমাদের পেট্রোল পাম্পগুলো থাকা মজুদগুলো আমাদের স্থিতিশীল থাকে এবং সবাই যাতে তেল পায়। দর্শক, সিলেট থেকে জ্বালানি পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মুহিত দিদার। দর্শক, বাজারে আবারও উত্তাপ ছড়াচ্ছে লেবু, বাড়তি দামে বিক্রি হচ্ছে মাংস, স্বস্তি নেই কাঁচা বাজারও। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানী মোহাম্মদপুরের টাউন হল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিসবাহ হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মিসবাহ, এই মুহূর্তে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? আমরা যেমনটা বলছিলাম যে লেবুর দাম অনেক ঊর্ধ্বমুখী, 80 টাকা হালিতে বিক্রি হচ্ছে। কেমন দেখছেন পরিস্থিতি, আরো জানান। ফারুক, ঈদের পরে আসলে বাজার যে ঊর্ধ্বমুখী সেটা কিন্তু আমরা রমজানের শুরুতে দেখেছি, রমজানের মাঝামাঝিতে কিছু কম ছিল, ঈদের কিছুদিন আগে যে বাড়তি দাম সেই বাড়তি দাম কিন্তু এখনও রয়েছে। আমরা বাজার বিশেষ করে মাংসের দাম আমরা ঈদের 1 সপ্তাহ আগেও দেখেছি যে প্রায় গরুর মাংসের দাম 800 থেকে 850 টাকা কেজি, সেটি কিন্তু এখনও পর্যন্ত 800 থেকে 850 বিক্রি হচ্ছে। কিন্তু গরুর মাংস না পেয়ে যারা মুরগিতে আসছে সেখানে কিন্তু স্বস্তি মিলছেই না একবারে। বিশেষ করে সোনালী মুরগির দাম যদি বলে থাকে, কেজিতে প্রায় 100 টাকা পর্যন্ত বেড়ে গেছে, যেটি আগে 280 থেকে 300 টাকায় পাওয়া যেত, সেটি কিন্তু এখন 380 থেকে কোনো কোনো ক্ষেত্রে 400 টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে সবকিছু মিলে কিন্তু বাজারে অনেকটা মাছের দাম আমরা দেখেছি, মাছের দাম কিন্তু সেটাইও বাড়তি। সবজির বাজারে যদি বলতে গেলে দাম, লেবুর দাম আমরা রমজানের শুরুতে যেটি দেখেছিলাম 150 টাকা পর্যন্ত হালিতে ছুঁয়েছিল, সেটির দাম কিন্তু আবার কিছুটা রমজানের মাঝামাঝিতে কমে আসে, প্রায় 50 থেকে 60 টাকা হালি বিক্রি হতো, সেটি কিন্তু এখন ছাড়িয়ে কিন্তু 80 টাকা পর্যন্ত হালি বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপির দাম এখন কিন্তু সময়ের শেষের দিকে ফুলকপির দাম, সেটি ফুলকপি যে 30 টাকার ফুলকপি সেটি এখন প্রতি পিস কিন্তু 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া বেগুনের দাম আমরা দেখেছি যেটি 50 থেকে 60 টাকা আমরা ঈদের আগেও দেখেছি, এখন কিন্তু সেটি 80 টাকা পর্যন্ত, কোনো কোনো ক্ষেত্রে রকম ভেদে এটি 100 টাকা পর্যন্ত ছাড়িয়েছে। সব কিছু মিলে বাজারে আসলে কিন্তু স্বস্তি আসলে মানুষের জন্য নেই। বিশেষ করে যে সবজির বাজার, নতুন করে যে সবজিগুলো এসেছে বাজারে, সেই সবজির দাম কিন্তু সেই সবজিগুলো কিন্তু গুনতে হচ্ছে 100 টাকার উপরে, 100 থেকে 200 টাকাও কিন্তু, বিশেষ করে সুজনো, পটল, এই নতুন সবজিগুলো কিন্তু 100 টাকার উপরে কিন্তু হচ্ছে বাজারে। সবকিছু মিলে সাধারণ মানুষের জন্য আসলে স্বস্তির খবর নেই। এই ছিল ফারুক, সবশেষ। মিসবাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কাঁচা বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন রাজধানী মোহাম্মদপুর থেকে সহকর্মী মিসবাহ হাসান। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে সারের সরবরাহ ব্যবস্থায়। ফলে অনিশ্চয়তা বাড়ছে খাদ্য নিরাপত্তা নিয়ে। যুদ্ধ দীর্ঘায়িত হলে তাই আবারও বাড়তে পারে মূল্যস্ফীতি, এমন শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। নুসরাত মৌমি জানাচ্ছেন বিস্তারিত। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী তীব্র থেকে তীব্রতর হচ্ছে সার সংকট, যা 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর দ্বিতীয় সর্বোচ্চ। এতে কৃষি উৎপাদন কমে যাওয়ায় হুমকিতে পড়েছে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা। তথ্য বলছে মধ্যপ্রাচ্য বছরে রপ্তানি করে 22 মিলিয়ন টন ইউরিয়া সার, যা বৈশ্বিক সরবরাহের 46%, যেখানে প্রতি মাসে 1.33 মিলিয়ন টন সার পরিবহনে ব্যবহার হয় হরমুজ প্রণালী।
28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর সরু এই জলপথের নিয়ন্ত্রণ কঠোর করেছে তেহরান। ফলে জ্বালানির পাশাপাশি বাধাগ্রস্ত হয় বড় আকারের সার পরিবহন, যার মধ্যে রয়েছে 38% নাইট্রোজেন ও 20% ফসফরাস সার। যুদ্ধ শুরুর পর থেকে সব ধরনের সারের গড়ে দাম বেড়েছে 10 থেকে 30%। শুধুমাত্র ইউরিয়া সারেই 50% বেড়ে মার্চের মাঝামাঝিতে টন প্রতি দাম পৌঁছায় $720। এছাড়া 24% বেড়ে অ্যামোনিয়ার দাম ওঠে $600। অন্যদিকে গত সপ্তাহে প্রধান সার কারখানা রাস লাফানে উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতার এনার্জি। ফলে বিশ্ববাজারে সরবরাহ কমেছে অ্যামোনিয়া ও ইউরিয়া সারের। তথ্য অনুযায়ী সারা বিশ্বে আগামী 25 দিন চলার মতো সারের মজুদ রয়েছে। বিশেষজ্ঞদের শঙ্কা, হরমুজ প্রণালী স্বাভাবিক গতিতে না ফিরলে এই সংকট আরও তীব্রতর হবে। আমদানি নির্ভর হওয়ায় বিপাকে পড়বে ব্রাজিল, ভারত, দক্ষিণ এশিয়া ও ইউরোপের কিছু দেশ। এছাড়া সার তৈরির সক্ষমতা কম থাকায় খাদ্য উৎপাদনে সংকট দেখা দিতে পারে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র ও মরক্কোর মতো দেশেও। যদিও এরই মধ্যে ফসফেট ও নাইট্রোজেন সার রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। তবে যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে বাড়তে পারে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চাপ। বিশেষজ্ঞদের মতে সারের সরবরাহ সংকটের ধারা চলমান থাকলে ঝুঁকিতে পড়বে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, বাড়বে উৎপাদন খরচ, বিশ্বব্যাপী আবারও প্রকট হবে মূল্যস্ফীতি। নুসরাত মুমি, ৭১। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।